নতুন মোড়ে দাঁড়িয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ট্রাম্পের নানা প্রস্তাবে পুতিন ও জেলেনস্কি সহ ইউরোপের শীর্ষ নেতারা যখন প্রায় একমত এবং প্রায় ৩.৫ বছরের যুদ্ধ যখন আপাত সন্ধির পথে, তখনই নতুন সংকট তৈরি হয়েছে ইউরোপে। রাশিয়ার জব্দকৃত সম্পদ থেকে ইউক্রেনকে ঋণ দেয়া বা না দেয়া নিয়ে চলছে ইউরোপ নেতাদের তুমুল আলোচনা। ইউক্রেনকে সহায়তা দিতে রাশিয়ার জব্দকৃত সম্পদ কেন ব্যবহার করতে চায় ইউরোপীয় কমিশন? ইউরোপীয় কমিশনের এই উদ্যোগকে রাশিয়া কিভাবে নেবে? পুরো ইউরোপ নতুন রাজনৈতিক সংকটে জড়িয়ে পড়ছে। বিস্তারিত আলোচনা করব এবারের প্রতিবেদনে। ইউক্রেনকে রাশিয়ার সম্পদ থেকে ঋণ। ৮ ডিসেম্বর ২০২৫ সোমবার যুক্তরাজ্যের লন্ডনে ইউক্রেন ইস্যুতে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি, জার্মানির ফ্রিডরিখ মেটস, ফ্রান্সের ইমানুয়েল মাখো এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দেখা করেন। তাদের এই সাক্ষাৎ যখন চলে, তখন আরেক সিদ্ধান্তের বিষয়ে আলোচনা হয় বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে, যেখানে ইউরোপীয় কমিশনের সদর দপ্তর অবস্থিত। ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর পর ইউরোপের বিভিন্ন দেশে রাশিয়ার সম্পদ জব্দ করা শুরু করে ইউরোপীয় কমিশন। এরই মধ্যে রাশিয়ার ২১০ বিলিয়ন ইউরোর সম্পদ জব্দ করা হয়েছে। গত ৩ ডিসেম্বর ইউরোপীয় কমিশন ঘোষণা করেছে ইউক্রেনকে প্রায় ৯০ বিলিয়ন ইউরো ঋণ দিতে জব্দ করা রাশিয়ার সম্পদ ব্যবহার করা হবে। ভবিষ্যতে এই ঋণ আরও বাড়তে পারে। ইউক্রেনের জন্য ঋণ প্রাপ্তি অত্যন্ত জরুরি হয়ে উঠেছে, কারণ আগামী মার্চ বা এপ্রিলে দেশটি তহবিল সংকটে পড়তে যাচ্ছে, আর এই তহবিল যোগান দিতেই তোড়জোড় শুরু হয়েছে। কিন্তু এই পরিকল্পনায় সবচেয়ে কঠোর আপত্তি জানাচ্ছে বেলজিয়াম, এবং উল্লেখ করার বিষয় হচ্ছে রাশিয়ার জব্দকৃত সম্পদের বেশিরভাগ বেলজিয়ামেই রয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বার্ট দ্য ওয়েভার আশঙ্কা করছেন ভবিষ্যতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর রাশিয়া সম্পদ ফেরত চাইলে বেলজিয়ামকে ক্ষতিপূরণ দিতে হতে পারে। তবে ইউরোপীয় ইউনিয়ন বলছে এই পরিকল্পনায় ঝুঁকি কোনো একক দেশ নেবে না, পুরো ইউরোপীয় ইউনিয়ন নেবে। কিন্তু তারপরও ওয়েভারের ভয় কাটেনি। তার ধারণা এর ফলে রাশিয়া বেলজিয়ামের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে পারে। এই অবস্থায় ইউরোপের শীর্ষ নেতারা ওয়েভারকে রাজি করাতে চেষ্টা করছেন। জার্মান রাজনীতিবিদ ফ্রিডরিখ মেটস ও ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ফন ডার লিয়েন গত ৫ ডিসেম্বর ব্রাসেলসে ওয়েভারের সঙ্গে বৈঠক করেছেন, কিন্তু সেই বৈঠক থেকে কোনো সমাধান পাওয়া যায়নি। এদিকে সমাধানের জন্য খুব বেশি সময়ও হাতে নেই। আগামী ১৮ ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানেই রাশিয়ার জব্দ সম্পদ ইউক্রেনকে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে। রাশিয়ার সম্পদ রাশিয়ার বিরুদ্ধেই ব্যবহার কি করতে পারে মস্কো? এখন প্রশ্নটা আর কেবল আইনি বা অর্থনৈতিক নয়, এটি সরাসরি রাজনৈতিক যুদ্ধের ইস্যু। একটি দেশের জব্দকৃত সম্পদ সেই দেশের বিরুদ্ধেই যুদ্ধে ব্যবহার। আধুনিক ইতিহাসে এমন নজির খুব কমই আছে। রাশিয়া পরিষ্কার করে বলেছে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে তা চুরি হিসেবে বিবেচিত হবে এবং তার জবাব দেবে মস্কো, সময়ে, স্থানে ও কৌশলে নিজেদের পছন্দ মতো। প্রথম প্রক্রিয়া আইনি ও কূটনৈতিক যুদ্ধ। রাশিয়ার প্রথম ধাপ হবে আদালত, ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস, ইউরোপিয়ান কোর্টস, এমনকি দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তির শর্ত। সব জায়গায় মামলা ঠুকবে মস্কো। বিশেষ করে বেলজিয়াম বিপদে পড়তে পারে, কারণ ইউরো ক্লিয়ারের মতো আর্থিক প্রতিষ্ঠানগুলো ব্রাসেলসে অবস্থিত, আর রাশিয়ার জব্দ সম্পদের বড় অংশ সেখানেই। রাশিয়ার যুক্তি হবে একদম সোজা, আজ যদি ইউরোপ রাশিয়ার সম্পদ নেয়, তাহলে কাল কে ভরসা করবে ইউরোপে বিনিয়োগ করতে? দ্বিতীয় ধাপ প্রতিশোধমূলক সম্পদ জব্দ।
মস্কো ইউরোপীয় কোম্পানিগুলোর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে পারে। রাশিয়ায় এখনও ইউরোপের বহু ব্যাংক, শিল্প প্রতিষ্ঠান ও জ্বালানি কোম্পানির বিনিয়োগ আটকে আছে। ক্রেমলিন চাইলে বলতে পারে, তোমরা আমাদের টাকা নিলে আমরাও তোমাদের সম্পদ রাখছি। এই খেলাটা শুরু হলে ইউরোপের ব্যবসায়িক আস্থা মারাত্মক ধাক্কা খাবে। তৃতীয় অস্ত্র, জ্বালানি ও পণ্য রাজনীতি। যদিও ইউরোপ অনেকটাই রুশ গ্যাসের ওপর নির্ভরতা কমিয়েছে, তবু বাস্তবতা হচ্ছে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়নি। রাশিয়া চাইলে পারে লিকুইফাইড গ্যাসের দাম বাড়াতে, ইউরেনিয়াম ও পারমাণবিক জ্বালানি সরবরাহে চাপ তৈরি করতে, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বাজারে ইউরোপের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে। এটা সরাসরি যুদ্ধ নয়, এটা অর্থনীতির শ্বাসনালী চেপে ধরা। সবচেয়ে ভয়াবহ দিক, নজির তৈরি করা। এই সিদ্ধান্ত যদি পাশ হয় তাহলে বিশ্ব রাজনীতিতে একটি ভয়ঙ্কর নজির তৈরি হবে। আজ রাশিয়া, কাল কে? চীন, ইরান, এমনকি ভবিষ্যতে পশ্চিমা কোনো দেশ। এই কারণেই ইউরোপের ভেতরেই ঐক্য নেই। এই কারণেই বেলজিয়ামের প্রধানমন্ত্রী এখনও ভয় পাচ্ছেন। তাহলে কি ইউরোপ নতুন সংকটের দিকে? এই মুহূর্তে ইউক্রেন যুদ্ধ শেষের দিকে, নট অন দ্য ব্যাটলফিল্ড বাট অ্যাট দ্য নেগোসিয়েশন টেবল। কিন্তু এই এক সিদ্ধান্ত রাশিয়ার জব্দকৃত সম্পদ ব্যবহারের প্রশ্ন পুরো ইউরোপকে আবার টেনে নিতে পারে উত্তেজনার কেন্দ্রে। সোজা কথা, ইউক্রেনকে বাঁচাতে গিয়ে ইউরোপ নিজের ঝুঁকি বাড়াচ্ছে কিনা সেই প্রশ্ন উঠছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ট্রাম্পের প্রস্তাব, বিভক্ত ইউরোপ। 2025 সালের ডিসেম্বরে এসে ইউক্রেন রাশিয়া যুদ্ধ কেবল বন্দুকের লড়াই নয়, এটি এখন ক্লান্ত ইউরোপ, সন্দিহান আমেরিকা আর সময়ের চাপের মুখে দাঁড়িয়ে থাকা এক কূটনৈতিক ধাঁধা। প্রায় 3.5 বছরের রক্তক্ষয়ী সংঘাতের শেষে যুদ্ধক্ষেত্র যতটা স্থির, আলোচনার টেবিল ততটাই অস্থির। ঠিক এই অস্থিরতার ভেতরেই ফিরে এসেছে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব, একটি দ্রুত, কঠোর এবং আপোষ নির্ভর শান্তির ধারণা। ট্রাম্পের মূল 3টি পয়েন্ট। 1, তাৎক্ষণিক যুদ্ধবিরতি। যে পর্যন্ত যতটুকু এলাকা যার দখলে আছে আপাতত সেটুকু সেভাবেই থাকবে। এটি কোরিয়া মডেলের মতো ফ্রোজেন কনফ্লিক্ট। 2, ইউক্রেন ন্যাটোতে যাবে না। যুদ্ধের শুরু হয়েছিল মূলত ন্যাটোর সদস্য হতে ইউক্রেনের আকাঙ্ক্ষা থেকে। ট্রাম্পের প্রস্তাবে বলা হয়েছে আপাতত নয়, তবে ভবিষ্যৎ দরজা খোলা থাকতে পারে। কিন্তু এখন এটি পুতিনকে টেবিলে আনার মূল চাবিকাঠি। 3, ইউক্রেনকে নিরাপত্তা, কিন্তু আমেরিকা নয়। ইউরোপীয় দেশগুলোর নেতৃত্বে ইউক্রেনকে নিরাপত্তা দেয়া হবে। যুক্তরাষ্ট্র সরাসরি জড়াবে না, তারা থাকবে ডিল গ্যারান্টর হিসেবে। ট্রাম্পের ভাবনায় যুদ্ধ থামানোর পথটা আবেগ দিয়ে নয়, হিসাব দিয়ে বানানো। তার মতে এই যুদ্ধে কেউ আর জিতছে না। রাশিয়া সামরিকভাবে আটকে গেছে, ইউক্রেন অর্থনৈতিকভাবে নিঃশেষের পথে, আর পশ্চিমা দেশগুলো রাজনৈতিকভাবে ক্লান্ত। তাই ট্রাম্প প্রস্তাব করছেন অবিলম্বে যুদ্ধবিরতি। কিন্তু ট্রাম্পের এই প্রস্তাব ইউরোপের ভেতরেই একরকম দোটানার জন্ম দিয়েছে। জার্মানি ও ফ্রান্সের মতো দেশগুলো দীর্ঘ যুদ্ধের চাপ টের পাচ্ছে নিজেদের মুদ্রায়, নিজেদের কারখানায়, নিজেদের ভোট ব্যাংকে। তাদের কাছে ট্রাম্পের প্রস্তাব আদর্শ না হলেও বাস্তব মনে হচ্ছে। তারা ভাবছে হয়তো আপাত শান্তি এখন সবচেয়ে দরকার। যুদ্ধ থামলে ইউক্রেনকে আর্থিকভাবে দাঁড় করানো যাবে, ভবিষ্যতে নতুন করে আলোচনা করা যাবে। কিন্তু ইউরোপের পূর্বাংশ একেবারে ভিন্ন সুরে কথা বলছে। পোল্যান্ড, বাল্টিক রাষ্ট্রগুলো কিংবা ফিনল্যান্ডের কাছে এই প্রস্তাব আশ্বাস নয়, হুমকি। তাদের চোখে রাশিয়ার দখল মেনে নিয়ে যুদ্ধ থামানো মানে আগ্রাসনকে বৈধতা দেওয়া। আজ যদি ইউক্রেনের ভূমি আটকে থাকে, কাল সেই ছায়া পড়তে পারে তাদের আকাশে। তারা মনে করে আপোষের নামে যদি ভয়কে স্বীকৃতি দেওয়া হয় তাহলে ভবিষ্যতের যুদ্ধ আরও বড় হবে। এই দ্বিধার মাঝেই ইউরোপ বুঝে যাচ্ছে এক কঠিন সত্য। ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্র আর আগের মতো কাঁধে হাত রেখে এগিয়ে নেবে না। যুদ্ধ থামানোর মূল্য দিতে হলে সেই মূল্য ইউরোপকেই পরিশোধ করতে হবে, অর্থে, নিরাপত্তায় আর রাজনৈতিক ঝুঁকিতে।
ঠিক এই বাস্তবতা থেকেই উঠে এসেছে রাশিয়ার জব্দকৃত সম্পদ ব্যবহারের প্রস্তাব। ইউরোপ চাইছে ইউক্রেনকে টিকিয়ে রাখতে তারা নিজেরাই একটা ব্যবস্থা দাঁড় করাক, যাতে আমেরিকার উপর নির্ভরতা কমে। কিন্তু সেটা করতে গিয়ে আবারও নতুন রাজনৈতিক সংকট কি ডেকে আনছে ইউরোপ? আপাতত 18 ডিসেম্বর জানা যাবে যুদ্ধ কি ইউক্রেনের ভূখণ্ডেই সীমিত থাকবে, নাকি যুদ্ধ ছড়িয়ে পড়বে পুরো ইউরোপে। দর্শক, আপনাদের মতামত জানান। আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ জানাই।